সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে তা চলে। কিছু মৃত্যু কেবল একজন মানুষের জীবন থামিয়ে দেয় না, কিছু মৃত্যু একটি সময়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই গল্প তেমনই এক মৃত্যুর। এই গল্প ওসমান হাদির। ওসমান হাদি ছিলেন সেই প্রজন্মের একজন তরুণ, যেই প্রজন্ম প্রশ্ন করতে শিখেছিল কিন্তু সব প্রশ্নের উত্তর পায়নি। তিনি কোনো ক্ষমতার কেন্দ্র থেকে আসেননি রাজনীতির দীর্ঘ বংশ পরম্পরা থেকে। তিনি উঠে এসেছিলেন সময়ের ভেতর থেকে, একটি অস্থির সময়, একটি ক্ষুব্ধ সময়। শরীফ ওসমান বিন হাদি একটি নাম নয়, একটি সময়। কিছু মানুষ কেবল নিজের জন্য আসে না, তারা আসে একটি প্রজন্মের কণ্ঠ হয়ে। কিছু মানুষ বাঁচে না দীর্ঘদিন, কিন্তু বাঁচিয়ে রাখে দীর্ঘ স্মৃতি। ঝালকাঠির নলছিটির এক সাধারণ পরিবারে জন্মে নেওয়া এই তরুণ হয়তো জানতো না তার কণ্ঠ একদিন রাষ্ট্রকে প্রশ্ন করবে। মাদ্রাসার পাঠ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে এসে সে শিখেছিল ক্ষমতা কিভাবে কাজ করে আর ক্ষমতার সামনে মানুষ কিভাবে নীরব হয়ে যায়। কিন্তু ওসমান হাদি নীরবদের তলে ছিলেন না। শিক্ষকতা করেছেন, লেখালেখি করেছেন, কিন্তু তার আসল পরিচয় ছিল সে কথা বলতো স্পষ্টভাবে, সোজাসাপটা, ভয়হীনভাবে। চা সিঙ্গারার আড্ডা হোক বা একটি লাইভ ভিডিও, ওসমান হাদি কথা বলতো মানুষের ভাষায়। এই কারণেই সে দূরের কেউ ছিল না। এই কারণেই মানুষ তাকে সাহসের প্রতীক ভাবত, মানুষ তাকে নিজের মানুষ ভাবত। 2024 সালের জুলাই, দেশ জুড়ে ছাত্র জনতার উত্তাল সময়। রাজপথে ক্ষোভ, চোখে স্বপ্ন আর বুক ভরা অনিশ্চয়তা। ঠিক সেই সময় ওসমান হাদি সামনে এসে দাঁড়ান। তিনি জানতেন জুলাই শেষ হলে লড়াই শেষ হয় না, বরং তখনই আসল পরীক্ষা শুরু হয়। জুলাইয়ের পর ইনকিলাব মঞ্চ কোনো বড় দল নয়, কোনো পুরনো কাঠামো নয়, একটি অবস্থান। ওসমান হাদি হয়ে ওঠেন এর মুখপাত্র। তিনি কারো হয়ে কথা বলেননি, তিনি কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে। তার রাজনীতি ছিল ইনসাফের। সে বলতো রাষ্ট্র নয়, মানুষ বড়, ক্ষমতার আগে ন্যায়। সময় এগোয়, সমর্থন বাড়ে, বিতর্কও বাড়ে। এই পথ সহজ ছিল না, নিরাপদ ছিল না, কিন্তু ওসমান হাদি থামেনি, কারণ ভয় পাওয়া তার কাছে ছিল নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তারপর আসে 2025 সালের 12 ডিসেম্বর। ঢাকার ব্যস্ততার মধ্যেই হঠাৎ ছড়িয়ে পড়ে একটি আতঙ্কজনক খবর। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। হাসপাতাল, জরুরি চিকিৎসা আর উৎকণ্ঠায় অপেক্ষা করা মানুষ। চিকিৎসকরা জানান তার অবস্থা সংকটাপন্ন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। দিনের পর দিন একটি জাতি যেন শ্বাস আটকে রাখে, প্রতিটি খবরে আশার খোঁজে, প্রতিটি নীরবতায় ভয়। শেষ পর্যন্ত যে খবর আসে তা কেউই শুনতে চায়নি। চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি আমাদের ছেড়ে চলে যান। তার বিদায়ের সঙ্গে সঙ্গে নেমে আসে এক ভারী নীরবতা, কারণ এটি শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি ছিল একটি সময়ের ক্ষত। মানুষ প্রশ্ন করতে শুরু করে, এই দেশে তরুণ নেতৃত্ব কতটা নিরাপদ, ভিন্ন মতের জায়গা কতটা প্রশস্ত। ওসমান হাদি এসব প্রশ্নের কোনো সহজ উত্তর দিয়ে যাননি, তিনি রেখে গেছেন প্রশ্নগুলি, আর হয়তো সেটাই তার সবচেয়ে বড় উত্তর। আজ তার নাম উচ্চারণ করলে কারো চোখে জল আসে, কারো মনে ক্ষোভ, কারো মনে শূন্যতা, কিন্তু আবেগের বাইরে গিয়ে একটি সত্য রয়েই যায়। তিনি একটি প্রজন্মকে নিজেদের কথা বলতে শিখিয়েছিলেন। ওসমান হাদির জীবন ছিল অসম্পূর্ণ, কিন্তু অর্থহীন ছিল না। তার বিদায় আমাদের মনে করিয়ে দেয়, যদি প্রশ্ন তোলা থেমে যায় তাহলে পরিবর্তনও থেমে যায়। আজ আমরা তাকে স্মরণ করি কোনো স্লোগান দিয়ে নয়, বরং একটি প্রতিজ্ঞা দিয়ে, যেন কোনো কণ্ঠ নীরবে চাপা না পড়ে,
যেন প্রশ্নগুলো হারিয়ে না যায়। ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন একটি দায়িত্ব, ভাবার দায়িত্ব, বোঝার দায়িত্ব আর প্রশ্ন করে যাওয়ার দায়িত্ব। এটাই হয়তো তার প্রতি আমাদের সবচেয়ে নীরব, সবচেয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি। আমি পদ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল চমকি চমকি, পদ যেতে যেতে চমকিতে চমকি, পিন্দি আদি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায়ে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মামুষীর।